ভারত পাঁচাটা পত্রিকা প্রথম আলো জরিপ চালিয়েছে আওয়ামী লীগের কত পার্সেন্ট মানুষ সমর্থন করে। এর প্রতিবাদ আজকে করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মানুষই থাকবে না, আমি যা বলবো এখানে তাই আইন, আল্লাহর হুকুম। স্বাধীনতার পরে 54 বছর আমাদের ফাঁকি দেওয়া হয়েছে, ইসলামিক দলগুলোকে বিভেদ অনৈক্য করে আলাদা করা হয়েছিল। আমরা এখন এক হবো, প্রত্যেকটি জায়গায় একজন ইসলামের পক্ষের লোককে ভোট দেবো। তাদের সব শাসন দেখা হয়ে গেছে, সবার আমলে দুর্নীতি হয়েছে, কিন্তু জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 5 বছর ছিল, 20 জন এমপি আপনারা আমাকেও দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন, 1 টাকার দুর্নীতির অভিযোগ কেউ কখনো করতে পারে না। আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করবো যে সুশাসন আসবে? এই দায়টা জনগণের। সরকার কি তারেক রহমানের জন্য অপেক্ষা করছে? না, সময় শেষ হয়ে গেছে, তারেক রহমানের মেয়াদ শেষ। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণা সব প্রস্তুতি শেষ। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হয়েছে। সর্বশেষ ফর্মালিটি যেটা ছিল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা, সেটাও হয়েছে, এবং নির্বাচনের তফসিল ঘোষণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আপনারা তফসিল শুনবেন। বেশ নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান রাজনীতির গুরুত্বপূর্ণ কিছু অংশ বিশেষ ভিডিওগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার কিছু প্রচেষ্টা করেছি। ইতিমধ্যে কিছু ভিডিও আপনারা দেখে ফেলেছেন, আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের হাতে রয়েছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি শীঘ্র ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে আমরা ধারাবাহিকভাবে বিশেষ অংশগুলো দেখে আসি। সরকার কি তারেক রহমানের জন্য অপেক্ষা করছে? না, সময় শেষ হয়ে গেছে, তারেক রহমানের মেয়াদ শেষ। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণা সব প্রস্তুতি শেষ। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হয়েছে। সর্বশেষ ফর্মালিটি যেটা ছিল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা, সেটাও হয়েছে, এবং নির্বাচনের তফসিল ঘোষণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আপনারা তফসিল শুনবেন। এর মধ্য দিয়ে এটাও স্পষ্ট হয়ে গেল যে একদিন কেন অপেক্ষা। সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের প্র্যাকটিস, যে যেদিন ভাষণ রেকর্ড করা হয় সেই দিনই তফসিল ঘোষণা করা হয়। তবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের ঘটনাটা সাধারণত একদিন আগে ঘটে, তো এবার একটু ভিন্নভাবে ঘটলো। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের দিনেই তফসিল রেকর্ড করা হলো, এবং একদিন পর সন্ধ্যা 6টায় আপনারা তফসিল শুনতে পাবেন। এখন একদিন ডিলে না করলে হতো, চাইলে আজকে রাত 8টা 9টা বা 7:30 7টায় তফসিল জাতিকে শুনিয়ে দিতে পারতো। সবকিছু ফাইনালাইজড হয়ে গেছে। এখন তারেক রহমানের জন্য অপেক্ষা। ঠিক আছে, একদিনের মধ্যে যদি আসতে পারে আরো আসুক, কিন্তু তফসিলের পরে আসবেন, তারপরে ভোটার হবেন, এটা হাস্যকর। জনগণ এটা মানবে না, এর বিরুদ্ধে জনগণ মিছিল করবে যে এটা কেমন কথা। ভোটার না, হঠাৎ করে বাংলাদেশে এসেছে, তফসিলের পর তাকে আপনি ভোটার বানিয়ে নির্বাচন করার সুযোগ দিচ্ছেন। এই পার্সিয়ালিটি চলবে না, জনগণ মিছিল করতে পারে, সম্ভাবনা আছে। তো দর্শক, একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। দেখেন, আপনি চিন্তা করেন, বিএনপি, তারেক রহমান এরা জনগণের সাথে প্রতারণা করছে সেই 24 সালের 5 আগস্ট থেকে। এরা বলছে যে এই তো আসছি, শীঘ্রই আসবো, কিন্তু আসছে না। কতবার বললো যে আসবো আসবো, এই মাস শেষে সেই মাস শেষে, কিন্তু শেষ পর্যন্ত আসলো না। এর মানে এরা প্রতারক। এখন শেষ পর্যন্ত তফসিল ঘোষণা হলো, তফসিলে আগে আসবে, তাও আসলো না। এখন তফসিলের বাকি আছে 24 ঘন্টা, লেস দেন 24 আওয়ার্স। কারণ বাংলাদেশে আমি যখন কথা বলছি 7:15 প্রায়, এর মানে 23 ঘন্টার মতো বাকি আছে, বা 23 ঘন্টা 15 মিনিট বাকি আছে তফসিল ঘোষণায়। আপনারা হয়তো একটু লেটে শুনবেন। তো এই সময়ের মধ্যে ট্রাভেল পাস চাইবেন, কাগজপত্র সব ঠিক করে আসবেন, ব্যাগ গুছাবেন, এটা সম্ভব নয়। তাহলে তফসিলের আগে তারেক রহমানের আসা হলো না। তফসিলের আগে যে নেতা না আসতে পারবে, সেই নেতা তফসিলের পরে আসবে, এটা মনে করার কারণ নেই। আর আসলে জনগণ তাকে ভোট দিবে, এটা মনে করার কারণ নেই। বিএনপি যে কি পরিস্থিতি আছে একটু চিন্তা করেন। তাদের নেতা আসবেন কি আসবেন না, এটাই তারা স্পষ্ট বলতে পারে না। তাহলে আপনি চিন্তা করেন, আমরা বুঝতে পারছি যে জুবাইদুর রহমানকে এখন ডক্টর কামাল বানাবে, মানে আব্বা মানবে, এই কারণে জুবাইদুর রহমানকে পাঠিয়েছে। কিন্তু এটা প্রতারণা কেন? আগে ভাগে বলেন। বিএনপি তো এতে হতাশ হয়ে যাবে, তারাই তো হতাশ হয়ে বলবে যে এটা কিভাবে কি হয়, আসার কথা বলে আসলো না, হঠাৎ করে অমুকে হলো। এটা নিয়ে এরকম দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ সংশয় ঢুকে যাবে। তো এই জন্যে বিএনপি সিভিয়ারলি কঠিন পরিস্থিতিতে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। যে তারেক রহমান বিহীন, তারেক রহমানকে রেখেই নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে। এখন আমরা বলতে পারি সর্বোচ্চ যে 24 ঘন্টা তারেক রহমানের জন্য অপেক্ষা, একটু সুযোগ দেওয়া হলো। এই 24 ঘন্টার মধ্যে পালে আসেন, নইলে আপনি বাদ। তাহলে স্পষ্ট হয়ে গেল যে এই 24 ঘন্টার মধ্যে আসা সম্ভব না, আর সরকারকেও কিছু বলতে পারবে না, অপেক্ষা তো করেছে। এই 24 ঘন্টা অপ্রয়োজনীয়, আজকেই সন্ধ্যার দিকে পারলে তফসিল ঘোষণা করার সুযোগ ছিল। এই 24 ঘন্টা সময় দিয়েছে, 24 ঘন্টা লাগে না লন্ডন থেকে আসতে। কিছু বলতেও পারবে না, কাউকে দায়ী করতে পারবে না। তা নিশ্চিত পরাজয়ের দিকে, ডাকসুর মতো নিশ্চিত পরাজয়ের দিকে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল, এর মানে ফাইনাল। আর কোনো সন্দেহ সংশয় নেই, তারেক রহমান নেই,
তফসিল আছে। তারেক রহমান নেই, জামাত আছে। তারেক রহমান নেই, ডক্টর ইউনূস আছে। সবাই আছে, সব আছে, কিন্তু নেই শুধু তারেক রহমান। কেমন লাগে? আসবেন, এসে ভোটার হবেন, মামুনুরের আবদার, যখন তখন মামুনুরে ঢুকে যাবেন? না, এটা বাংলাদেশ। আপনাকে একটা প্রসিডিউর মেনটেন করে আসতে হবে। আপনাকে নির্বাচন করতে হলে, আর নির্বাচন কমিশন চরম বিতর্কিত হবে মাঝপথে তারেক রহমানকে সুযোগ দিলে, ভোটার হতে দিলে। ভোটার তালিকার ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা, যেমন কতজন ভোটার, এটা পাবলিশ করা হয়ে গেছে। তফসিলের আগেই ভোটার তালিকা প্রকাশ করতে হয়, কতজন ভোটার, কয়টা ব্যালট পেপার বানানো হবে, এর মানে যে যতজন ভোটার বাংলাদেশে ততটা ব্যালট পেপার বানানো হবে। কিছু বেশি বানানো হবে যদি নষ্ট হয়, কিন্তু সেই যতজন ভোটারের জন্য ব্যালট পেপার বানানোর টেন্ডার হয়েছে ততজন ভোটারের মধ্যে তারেক রহমান নাই। এখন এটা ক্লোজ। এখন মাঝপথে তারেক রহমানকে ভোটার হওয়ার সুযোগ দেবেন, এটা জনগণ স্বাভাবিকভাবে মানবে না। সুষ্ঠু নির্বাচনের পথে সেটা অন্তরায় হিসেবে ধরুন, এবং তারেক রহমানের প্রতি আলাদা পক্ষপাত করছে নির্বাচন কমিশন, জনগণ বিষয়টাকে এভাবে দেখবে। অতএব তারেক রহমান আসছেন না, আর পরে আসলে ভোটার হওয়ার সুযোগ সম্ভবত সরকার দিতে পারবে না, নির্বাচন কমিশন দিতে পারবে না, দিলে তারা বেকায়দা করবে, সমালোচিত হবে, এটা নিয়ে বিক্ষোভ মিছিল হতে পারে। তখন ইতিহাসের সেরা নির্বাচন, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচনের যে কমিটমেন্ট, সেটা থাকছে না। তাহলে আমরা ধরে নিতে পারি যে তারেক রহমান অধ্যায়ের সমাপ্তি, আগামী নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমান অধ্যায়ের সমাপ্তি, এই তফসিল ঘোষণার দিনক্ষণ সময় ফাইনালাইজ করার মধ্য দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার 11 সন্ধ্যায়। এখন গণভোট তো হচ্ছে, দেখেন এখানে আরো একটা মজার বিষয় আছে, আলু পেঁয়াজ সংরক্ষণাগার হয় নাই, কিন্তু গণভোট হচ্ছে। এবং আলু পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করার কোনো ঘোষণা ইউনূস দেননি, কিন্তু গণভোট করার ঘোষণা, গণভোটের দিনক্ষণের ঘোষণা আগামীকাল সন্ধ্যা 6টায় আপনারা শুনবেন। তাহলে তারেক রহমান যা বলে তা নাই, আর সব আছে। আলু পেঁয়াজও নাই, তারেক রহমানও নাই, কিন্তু গণভোটও আছে, তফসিলও আছে। বিকাল 4:11 নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি, বাংলাদেশ বেতার প্রচার তফসিল ঘোষণা ভাষণ রেকর্ড করবেন প্রধান নির্বাচন কমিশন। এটা বিকাল 4টায় ঘোষণা করে 6টার মধ্যে এটা দিতে পারতো, এডিট করে, ঠিক আছে, 8টার মধ্যে দিতে পারতো। তো ধরলাম তারেক রহমানের জন্য 24 ঘন্টা সময় দিল, কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারবে বলে মনে হচ্ছে না। কপাল খারাপ। মূলত তারেক রহমান রাজনীতি 2008 সালে যখন লন্ডনে গেছেন তখনই শেষ হয়ে গেছে। তো দর্শক, এর আগে আপনারা জানেন যে সিসি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছে, সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির তো আর সহায়তা করার কিছু নাই, আর আশ্বাস দেওয়ার মতো কিছু নাই। রাষ্ট্রপতি এখন পুতুল। এই রাষ্ট্রপতিকে নিয়ে অনেক জটিলতা আমরা দেখেছি, বাট এখন রাষ্ট্রপতি একটা প্রসিডিউরের মধ্যে আছে, তাকে বলতে হয় তিনিও এখন বিপ্লবী, কারণ তিনি 5 আগস্টের পক্ষে বিবৃতি দেন এবং নানান কথাবার্তা বলেন রাষ্ট্রপতি, এবং তিনি সংবিধানের বাইরে গিয়ে জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদ আদেশও জারি করেছেন, অধ্যাদেশ না আদেশও জারি করেছেন। এর মধ্যে দিয়ে রাষ্ট্রপতি এখন ইউনূসের সঙ্গী হয়ে গেছে। রাজনীতিতে বিএনপি এবং জামায়াত একেবারে বলতে পারি মুখোমুখি পজিশনে আছে। যখন প্রায় দু যুগের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির পর মাঠে আওয়ামী লীগ নেই, তখন দ্বৈরথটা তৈরি হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে। জামাতের কিছু কর্মকৌশল বিএনপিকে টাফ টাইম দিচ্ছে, আবার বিএনপিও নতুন চমক হাজির করতে চাইছে। এই বিষয়গুলো বিস্তারিত বলবো। পাশাপাশি আমাদের 24-এর যে বিপ্লব, সেই বিপ্লবের অন্যতম পোস্টার বয় মিস্টার মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আজ তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তফসিল ঘোষণার পর তা অ্যাক্টিভ হবে। তাহলে সেই মন্ত্রণালয় কারা বসবেন, আর আসিফ মাহফুজ যাবে কোন নৌকায়? চলুন আমরা বিস্তারিত প্রসঙ্গে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, প্রথমে যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো আমাদের আসিফ মাহমুদ এবং মাহফুজকে নিয়ে। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন আমাদের এই দুজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বা ছাত্র উপদেষ্টা বিদায় দিয়েছে, এবং তাদের বিদায়টি প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া হয়েছে। প্রেস সচিব শফিক সাহেব বলেছেন তফসিল ঘোষণার পর তা অ্যাক্টিভ হবে। প্রশ্ন উঠেছে এই পদে বা মন্ত্রণালয়ের এই উপদেষ্টা পরিষদে কারা আসতে পারে। তবে প্রধান উপদেষ্টার নিকটজন বা বিশ্বস্ত কয়েকটি সূত্রের সাথে আমি টেলিফোনে কথা বললাম, তাদের সূত্রে এটুকু বুঝতে পেরেছি এখানে নতুন কোনো উপদেষ্টারা আসবেন না। হয়তো এখানে পূর্বে যারা উপদেষ্টা আছেন তাদেরকে নতুন করে দায়িত্ব দেওয়া হতে পারে। কয়েকটি সূত্রের দাবি, এটা এখনো কনফার্ম না, যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কনফার্ম করেনি, তবে তার নিকটজন যারা, যাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আসতে পারেন মানে নতুন দায়িত্বে। তাদের তো পূর্বের দায়িত্ব রয়েছে, পাশাপাশি তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান এবং রেজওয়ানা চৌধুরীকে। এবং আসিফের মন্ত্রণালয় ছিল বেশ বড়, যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার, গণপূর্ত সব। এখানে আসতে পারেন এম সাখাওয়াত, এবং মাহফুজের স্থানে আসতে পারেন আদিলুর রহমান, আর যুব ক্রীড়ার বিষয়টিতে রেজওয়ানা আসতে পারেন উপদেষ্টা হিসেবে। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মাহফুজ এবং আসিফ কোন নৌকায় এবার ভিড়বেন তারা। আমি এ বিষয়ে আসিফের সাথে চেষ্টা করেছিলাম কথা বলে সঠিক তথ্যটা জানবার, কিন্তু আসিফ এখন পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। বলছে ভাইয়া কোথায় যাই গেলে আপনারা দেখবেন, মানে একটু সারপ্রাইজ দিতে চাইছে আসিফ। মাহফুজের ক্ষেত্রেও একই অবস্থা। তবে কয়েকটি সূত্র, মানে আসিফের যারা নিকটজন,
তাদের সূত্রগুলো বলছে যে নূরের গণ অধিকারও যেতে পারে আবার এনসিপিতেও আসিফের জায়গাটি। তবে আসিফ ঢাকা 10 থেকে নির্বাচন করতে পারেন, কারণ সেই জন্য তিনি তার কুমিল্লায় তো ভোটার ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেটি তিনি ঢাকাতে ট্রান্সফার করে ঢাকা 10-এর ভোটার হয়েছেন। তো সেই হিসেবে বোঝা যাচ্ছে আসিফ ঢাকা 10 থেকে নির্বাচন করতে পারেন। আর মাহফুজের বিষয়টি স্পষ্ট করে এখনো ক্লিয়ার সে বলেনি, তবে সেও নির্বাচন করবে, এটুকু বোঝা গেছে। তারা কি এর চেয়ে বড় কোনো সারপ্রাইজ হাজির করবে আসিফ বা মাহফুজ? তারা কি বিএনপি বা জামাতের মতো কোনো দলে যাবে? এই বিষয়ে প্রশ্ন করলেও তারা কোনো উত্তর দেয়নি। তার মানে নূরের গণ অধিকার বলি আর এনসিপি বলি, তার বাইরেও তাদের যাবার রাস্তা ওপেন আছে। তো শেষ পর্যন্ত আমরা দেখতে চাই তারা কোন নৌকায় ভেড়ে। দর্শক, আসছি এবার মূল প্রসঙ্গে বিএনপি এবং জামাতের যে বর্তমান অবস্থা, তাতে করে অনেক রকম তথ্য উপাত্ত আমাদের হাতে আসতে শুরু করেছে। প্রথমে একটি সূত্র বলছে যে বিএনপি হয়তোবা আরো 1 বছর নির্বাচন পেছাবার দাবি তুলতে পারে। সেক্ষেত্রে জামাত কি করবে? গত কদিন আগে এরকম ইঙ্গিত জামাতও দিয়েছিল। প্রায় 10-12 দিন আগে এরকম খবর আপনাদেরকে আমিও দিয়েছিলাম যে বিএনপি হয়তোবা নির্বাচন পেছাতে চাইতে পারে, কারণ একদিকে বেগম খালেদা জিয়া অসুস্থ, পাশাপাশি তারেক রহমানের বাংলাদেশে আসা এখন অনিশ্চিত এবং দলটার মধ্যে বলা যাচ্ছে একটু এলোমেলো অবস্থা হয়ে গেছে। তো এই পরিসরে বিএনপি নির্বাচন করবে বা করলে বিএনপি তার কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনতে পারবে, যেখানে জামাত এই মুহূর্তে মরিয়া হয়ে গেছে সরকারে বসার জন্য। বিএনপির কিছু সূত্র বলছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে, আর কিছু সূত্র বলছে অবস্থার পরিপ্রেক্ষিতে তারা কিছুটা পেছানোর দাবিও তুলতে পারে। এটা স্পষ্ট করে বলছে না, তারা দাবি তুলতে পারে এরকমটি তারা ইঙ্গিত করছে। তো এখানে যে বিষয়টি ঘটতে পারে, যদি বিএনপি কোনো কারণে নির্বাচন পেছানোর দাবি তোলে, কারণ বিএনপি মূলত নির্বাচনটা চেয়েছিল, সরকারের কাছ থেকে চাপও দিয়েছিল সরকারকে বিএনপি। এখন যদি নির্বাচনটা পেছায়, সেক্ষেত্রে বিএনপি জামাত কি করতে পারে? জামাতের কিছু কৌশল পূর্বেই সাজানো আছে এবং জামাত এই কৌশলটা স্পষ্ট করছে না। তবে কিছু কিছু সূত্র বলছে যদি বিএনপি নির্বাচন পেছানোর দাবি তোলে, সেক্ষেত্রে জামাত মানবে না, জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে। আর দ্বিতীয়ত, যদি সরকার রাজি হয়ে যায় বিএনপির দাবি অনুযায়ী 1 বছর পেছাতে, তার মানে ইউনূস সরকার আরো 1 বছর মেয়াদ বেশি পাবে, এই তো সেক্ষেত্রে জামাতের দাবি থাকবে স্থানীয় সরকার নির্বাচনগুলো এই 1 বছরের মধ্যে করে ফেলতে হবে, অর্থাৎ সংসদ নির্বাচনের আগেই গণভোট এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা জামাত তুলবে জোরে সোরে এবং সেটা বাস্তবায়ন করার জন্য জামাত চেষ্টা করবে, এমনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আসছি দুটো দলের মধ্যে অঘটনের ইঙ্গিতে। তারেক রহমান বক্তব্যে বলেছিলেন আপনারা মার্কা দেখে ভোট দেবেন। সোশ্যাল মিডিয়া তারেক রহমানের এই বক্তব্যটি নিয়ে বেশ আলোচনা চলছে। নেটিজেনরা বলছেন তারেক রহমান কি তার যোগ্য প্রার্থীদের সিলেক্ট করতে পারেননি, তাহলে মার্কার কথা বললেন কেন? তবে তারেক রহমানের এই বক্তব্যের ইঙ্গিতটি হলো ধানের শীষ বাংলাদেশের মেহনতি মানুষের প্রতীক, ভালোবাসার প্রতীক এবং বাংলাদেশকে স্বনির্ভর করার ক্ষেত্রে এই মার্কাটি যথেষ্ট ভূমিকা রেখেছে এবং জিয়াউর রহমানের হাত ধরে যে যাত্রাটা শুরু হয়েছে বেগম খালেদা জিয়া তা পূর্ণ বাস্তবায়ন করেছে বাংলাদেশের মানুষের জন্য। আমি একটি কমেন্টের অপেক্ষায় আছি, কমেন্ট আমার চোখে এখনো পড়ছে না। দর্শক, দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো জামাতের মধ্যে বেশ কিছু পরিকল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যে সারা বাংলাদেশে জামাত মাঠ প্রশাসনের তালিকা তৈরি করেছে এবং যে মাঠ প্রশাসন জামাত তৈরি করেছে সেই মাঠ প্রশাসনে তারা দেখার চেষ্টা করছে আসছে নির্বাচনে কোন কোন ক্ষেত্রে কোন কোন কর্মকর্তা, সেটা পুলিশ হোক, ডিসি হোক, ইওনো হোক, টিওনো হোক, যারাই হোক, তারা নির্বাচনের জন্য বড় বাধা হতে পারে। এক, বিভিন্ন জায়গায় বিএনপির কিছু কর্মীরা একটু উৎসুক হচ্ছে বা একটু অ্যাগ্রেসিভ হচ্ছে, তাদের ব্যাপারে সেই অঞ্চলগুলোতে জামাত একটু কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক। 2 নম্বর, জামাত সারা বাংলাদেশ থেকে তাদের বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ছাত্রদেরকে প্রতিটি আসনে ভাগ করে নিয়ে যাচ্ছে, যারা আসছে নির্বাচনে বড় রকম প্রচারণায়, মানে কি বলবো, যে সারপ্রাইজ দেওয়ার মতো যোগ্যতা রাখে, তারা একটা বড় খেলা দেখাতে পারে। জামাত তার বিদেশ থেকে সকল মেধাবী যুবকদের টেনে আনছে। প্রবাসে জামাতের ভোট ব্যাংকটা খুবই স্ট্রং। কয়েকটি জরিপ বলছে বাংলাদেশ থেকে যেসব শ্রমিকরা বা যেসব প্রবাসীরা বিদেশে রয়েছেন, এবার পোস্টাল ভোটের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন। এই প্রথম বাংলাদেশে প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগটি তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি, বা যে জরিপটি জামাতের কাছে এসছে, যে অঘটনের কথা বললাম, দেখা যাচ্ছে 70% উপর প্রবাসী ভোট জামাতের পক্ষে যাচ্ছে, এটা জামাত বলছে। বাট প্রবাসী ভোটারদের ব্যাপারে বিএনপি কোনো জরিপ পরিচালনা এখনো করেনি, তার উত্তরও আসেনি। তবে গতকালকে প্রথম আলোর যে জরিপটি আসছে, এটা নিয়ে যথেষ্ট আলোচনার সমালোচনা তৈরি হয়েছে, কারণ প্রথম আলো এই জরিপটির মাধ্যমে একটি কৌশল ব্যবহার করেছে, তারা আওয়ামী লীগকে আবারও নির্বাচনে ফিরিয়ে আনার জন্য সেই চেষ্টাটি করেছে জরিপের মাধ্যমে। পাশাপাশি বিএনপিকে কৌশলে বিজয় করে দিয়েছে, অর্থাৎ বিএনপিকে এই বিজয়ের মধ্য দিয়ে তাদের আশা জাগানো, নাকি তাদেরকে নির্বাচনে বড় রকম কি বলবো, যে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো তারা করে থাকে সেখান থেকে সরে যাওয়ার একটা কৌশল তৈরি করলো, না কোনো ফাঁদে ফেললো, এটা নিয়ে অনেকে আলোচনা শুরু করেছে। তবে একটি বিষয় আমাদের কাছে ভালো লেগেছে, সেটা হলো
বিএনপি ক্রমান্বয়ে তাদের যে প্রার্থীদেরকে সিলেক্ট করেছেন প্রতিটি আসনে আস্তে আস্তে তারা সেই অঞ্চলগুলোতে তাদের পুরনো ঘাঁটিগুলোতে আবারও তাদের অবস্থান শক্তভাবে জানান দিচ্ছে এবং বিএনপিও চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুনভাবে ফিরে আসতে। তবে রাজনৈতিকভাবে বিএনপি এবং জামাত আবারও মুখোমুখি হচ্ছে বিভিন্ন গুজব নিয়ে। তাই গুজবের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে জামাত। আবার বিএনপির ক্ষেত্রে এআই নির্ভর অনেক ভিডিও পিকচার দিয়েও তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘায়েল করার চেষ্টা করছে। তো সবকিছু মিলে এই নির্বাচনে সবচেয়ে চমক নিয়ে আসতে পারে জামাত ইসলাম। কারণ জামাতের মিডিয়া উইং যে দাবিটি করছে যে তারা এখন পর্যন্ত তাদের 10% চমক মাঠে ছাড়েনি। তাদের মিডিয়া উইং এর প্রধান বা প্রচার সেলের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের তিনি বললেন যে আমাদের প্রতি মুহূর্তে নতুন নতুন চমক আসবে এবং ছাত্র শিবিরকে জামাত ইসলাম পুরোপুরি ব্যবহার করছে এবং মেধাবী যুবকদের টেনে তারা অসাধারণ কিছু পোস্টার, ব্যানার, স্লোগান এবং নির্বাচনী গান প্রতিটি প্রার্থীর জন্য আলাদা চমক এবং যে তরুণ প্রার্থীদের মাঠে নামিয়েছে জামাত তাদেরকে এমন এমন ডাইনামিক পজিশনে নিচ্ছে যাতে করে বিএনপির পুরনো বা বয়স্ক নেতারা তাদের সাথে পাল্লা দিয়ে উঠতে না পারে। এখন বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে অন্যটি, সেটি হলো গত 15 মাসে তারা যা করেছে সে তাদের কর্মের উপরই নির্ভর করবে আগামী ভোট ব্যাংক কোন দিকে ছুটবে। তবে বিএনপির আরেকটি চেষ্টা হলো তারা আওয়ামী লীগের ভোটটাকে তাদের পক্ষে নেওয়ার জন্য ভেতরে কাজ করছে এবং বহু জায়গা থেকে এরকম খবর আসছে যে বিএনপির নেতারা বলছেন আওয়ামী লীগকে যে তোমরা যদি আমাদেরকে ভোট দাও আমরা জয়যুক্ত হই তবে আমরা একসাথে কাজ করব, তোমাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, তোমাদের কর্মের জায়গাগুলোতে কেউ হাত দেবে না, আমরা দায়িত্ব নেব। এটি বলছে বিএনপির অনেক নেতারা। কারণ বিএনপির গত 15 মাসের কাজের উপর একটু আতঙ্কিত আছে আওয়ামী লীগ বা যারা পতিত স্বৈরাচার তাদের অনুসারীরা। এক্ষেত্রে বিএনপি আস্থায় ফিরে আসার জন্য চেষ্টা করছে। পাশাপাশি জামাত ইসলামও কম যাচ্ছে না, তারা আবার বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করছে যে 15 মাসে তোমরা যে প্রোমো দেখছো বা টিজার দেখছো এই বিএনপির 5 বছরে সেই টিজার যদি দেখতে না চাও তবে তোমরা এমন পক্ষকে ভোট দাও যারা 15 মাসে তোমাদের উপর একটা টাচ করেনি, আঘাত করেনি, তোমাদের কোনো কিছু দখল করেনি। মনে রাখবা বাকি 5 বছর তারাও তোমাদেরকে নিরাপদে রাখবে। তো এই যে রাজনৈতিক অঘটনের কথা বলছি, এই অঘটনের সবচেয়ে বড় অঘটন ঘটতে পারে নির্বাচনের ডেট পেছাতে। তবে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিক ভাই বলেছেন নির্বাচন যথাসময় হবে, পেছানোর কোনো সুযোগ নেই। তাহলে দ্বিতীয় অঘটন কি হতে পারে? দ্বিতীয় অঘটন হতে পারে আসছে নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে ব্যক্তিগত আক্রোশ বা নির্বাচনী কেন্দ্রগুলোতে যে লড়াই হতে পারে এটা চরম আকার ধারণ করতে পারে। জামাত বলছে তারা বিএনপির আক্রমণকে সম্ভাব্যভাবে মাথায় রেখে তাদের প্রস্তুতি সাজিয়েছে এবং বিএনপি কেন্দ্র দখল করবে এই আশঙ্কা মাথায় নিয়ে তারা সেভাবে তৈরি আছে। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা একটি সুষ্ঠু ফ্রি ইলেকশনের জন্য, ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য প্রস্তুত এবং তারা মনে করছে এই নির্বাচনে জনগণের ভোট তাদের পক্ষে আসবে। কারণ বাংলাদেশকে সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বা গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে দাঁড় করাবার ক্ষেত্রে বিএনপির ভূমিকা সর্বাগ্রে এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যদি বাংলাদেশকে একটা শক্ত পজিশনে আনতে হয় সেক্ষেত্রে বিএনপির বিকল্প নেই। বেশ নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছিলেন এবং সবাই মনে করেছিল তিনি নিজে ঘোষণা দেবেন, কিন্তু পরে দেখা গেল যে না, তিনি বলছেন যে উপদেষ্টা দপ্তর থেকে প্রেস সচিব ঘোষণা দেবেন। মাহফুজ আলমের ব্যাপারটা কালকে থেকে একটা গুঞ্জন ছিল যে তিনি পদত্যাগ নাও করতে পারেন, কারণ তিনি সরকারই থাকবেন, তিনি কোনো দলে যোগ দেবেন না। এখন এই দুইজনের পদত্যাগের মধ্য দিয়ে বোঝা গেল তারা দুইজনই পদত্যাগ করে তারা এনসিপিতে যোগ দেবেন। কিন্তু আমার কথা হলো যে এত লুকোচুরি কেন, এত নাটকীয়তা কেন? দরকার ছিল না তো এত। হ্যাঁ, প্রধান উপদেষ্টা তাদের বিদায়ের মুহূর্তটা স্মরণীয় রেখেছেন। সাধারণত এরকম স্মরণীয় হয় না। নাহিদ ইসলামের ক্ষেত্রে যেমন হয়েছে, এই দুই উপদেষ্টার ক্ষেত্রেও তাই হলো। অতীতে যারা পদত্যাগ করেছেন তারা কেউ সম্মান নিয়ে খুব সুন্দরভাবে যেতে পেরেছেন, তেমনটা হয়নি। বেশ তিক্ততার মধ্য দিয়ে বা কি বলে দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে তারা বিদায় নিয়েছে। তাদের দুইজন বিদায়ের পেছনে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার সাথে হয়তো অনেকেই দ্বিমত করবেন না, যে গণ-অভ্যুত্থান তাদের অবিস্মরণীয় অবদান, এটা জাতি সবসময় মনে রাখবে। এবং তিনি বলেছেন যে তাদের সেই অবদানের কথা এবং একই সঙ্গে আশা প্রকাশ করেছেন তারা সরকার থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা পরবর্তী জীবনে তাদের কাজে লাগবে এবং গণতন্ত্র বিনির্মাণে তাদের অবদান অব্যাহত থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করেছি। ইতিমধ্যে এই দুইজন ছাত্রনেতা বা তরুণ নেতা সরকারে যোগদানের মধ্য দিয়ে সরকার শক্তিশালী হলো নাকি সরকার বিতর্কিত হলো, এটা একটা বিরাট রাজনৈতিক বিষয়। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে। কেউ কেউ বলবেন অবশ্যই যারা সমালোচক যে সরকার যথেষ্ট বিতর্কিত হয়েছে, যেহেতু তারা নির্বাচন করবেন, যেহেতু তারা রাজনীতি করেন, রাজনৈতিক সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে তাদের সংযুক্ততা আছে, ফলে তাদের এতদিন অবস্থানটা সঠিক হয়নি, অনেক আগেই তাদের বিদায় নেওয়া উচিত ছিল। অন্যদিকে আবার যারা তাদেরকে সমর্থন করবেন তারা বলবেন যে যেহেতু গণ-অভ্যুত্থান হয়েছে, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, সুতরাং সেই পার্টিসিপেশন থাকবে না সেই সরকারে, এটা আবার কেমন হয়? তো তারা দুইজন যে মিনিস্ট্রিগুলোতে কাজ করেছেন সেই মিনিস্ট্রিগুলোতে খুব বৈপ্লবিক পরিবর্তন কী হয়েছে সেটা বিস্তারিত আলোচনার অবকাশ রাখে, কিন্তু দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন হয়েছে
তেমনটা কিন্তু মনে হয়নি। যেমন আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লম্বা সময় ধরে বক্তৃতা করেছেন, কি করেছেন, তো যা যা করেছেন এই সমস্তগুলি ব্রিজ কালভার্ট এটা সেটা এগুলি অতীতে আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রীরা বলতে এগুলিকে একদম মানে তিতা বানায় ফেলছে, এগুলি থেকে নতুন কিছু নেই। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মাহফুজ আলম, তার সময় গণমাধ্যম খুব স্বাধীন ছিল, মুক্তভাবে সবাই কথা বলতে পেরেছে, তেমনটা না, বরং চাপের মধ্যে যে আছে এখনো গণমাধ্যম, আগেও ছিল এক ধরনের চাপ, আবার পট পরিবর্তনের পর আবার নতুন চাপ। আগে তারা দালালি করার মধ্য দিয়ে একটা চাপের মধ্যে ছিল, নিজেরাই যে সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারতো না দায়বদ্ধতার কারণে। আবার পরিবর্তনের পর তারা সেটা হচ্ছে যে সেই পুরনো রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তারা নতুন করে আবার কোনো স্বাধীনতা ভোগ করবে সেই সাহসটাও নেই। অর্থাৎ আগে দালালি করেছে আর এখন হচ্ছে ভীরুতা তারা দেখিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে যে গণমাধ্যম, এটা খুব ভালো গণমাধ্যমের উদাহরণ, সেটা বা একটা কাঠামো তৈরি করা, সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকদের চাকরি, এগুলোর কোনো ব্যাপারে কোনো নীতিমালা কোনো কিছু মানে বড় আকারে সাংবাদিকরা মনে করবেন, এইটা মনে করার কোনো কারণ নেই। ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি ক্রীড়াঙ্গনে কতখানি মানে ভালো ভূমিকা রেখেছেন, তাতে যারা ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্ত তারাই ভালো বলতে পারবেন। আমিও তেমন কোনো বড় কোনো পরিবর্তন দেখি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্ষেত্রে বরং বিতর্ক এসছে যে তিনি তার নিজের এলাকায় বিপুল পরিমাণ বরাদ্দ দিয়েছেন, হাসনাত আবদুল্লাহর নির্বাচনী এলাকায়ও বরাদ্দ দিয়েছেন। তো এবং তাদের এপিএস বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতির একটা অভিযোগ এখনো আছে, সেই কথাটা আজকে সংবাদ সম্মেলনে কেউ বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেদিকে নজর দেননি বা গুরুত্ব দেননি বা তার উত্তর দেননি। তো সব মিলে ভালো নাকি মন্দ সেটা রাজনৈতিক বিশ্লেষকরা সংশ্লিষ্ট যারা তারাই ভালো বুঝবেন, কিন্তু আমি কোনো বৈপ্লবিক কোনো পরিবর্তন, নাটকীয় কোনো একটা অবস্থা নিতে দেখি নাই, বরং কিছু কিছু বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে তারা ঝড় তুলেছেন। যেমন চুক্তি বাতিল হওয়ার কথা বলেছে ভারত, যেটা পররাষ্ট্র উপদেষ্টা আবার বলেছে না, এরকম কোনো চুক্তি বাতিলের খবর তার জানা নেই। মাহফুজ আলম জামাতকে উদ্দেশ্য করে কিছু কথা বলার চেষ্টা করেছেন, পরবর্তীতে আবার তিনি পিছিয়ে গেছেন। এই ধরনের ঘটনা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ের রাজনীতিটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দিকে ইঙ্গিত করছে। রাজনীতিতে মূলত আপনারা জানেন আওয়ামী লীগকে ঘিরে অনেকটাই বিরাজমান ঘটনা ঘটেছে, যেটি কিন্তু আপনারা জানেন যে 5ই আগস্টের পর নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ। এবং বর্তমান সময়ে কিন্তু জামায়াত ইসলাম ও বিএনপিদের দুইজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তার মধ্যে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন জামায়াত ইসলামে। সামনে আসছে যে আপনারা জানেন যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু হবে একটি সরকার গঠন। প্রিয় দর্শক, বিস্তারিত ঘটনাকে ঘিরে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।